সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা সংকরীকরণ এবং অধিক্রমণের উপর এর আগে 3টি ক্লাস নিয়েছি, যেটা ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিভিটি, যে থিওরির মাধ্যমে সমযোজী অণু গঠিত হয়। যারা ওই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তারই কন্টিনিউশন আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি সাধারণ অজৈব যৌগগুলোর সংকরীকরণ এবং অধিক্রমণ। সেখানে আমরা পিওর সমযোজী অধিক্রমণও দেখেছি, আবার সন্নিবেশ সমযোজী অধিক্রমণ, যেটা সমযোজী অধিক্রমণের সাথে পাশাপাশি হতে পারে, তাও দেখেছি। এবং সেখানে আমরা জ্যামিতিক আকৃতিগুলো দেখেছি এবং কিভাবে চিত্রগুলো আঁকতে হয় সেগুলো আমরা রঙিন চিত্রের মাধ্যমে দেখেছি। আজকে আমরা জটিল যৌগের ক্ষেত্রে এই সংকরীকরণ এবং অধিক্রমণের বিষয়গুলো দেখার চেষ্টা করব। আজকেও আমরা কিছু চমৎকার জটিল যৌগের রঙিন চিত্র আমরা দেখব। মনে রাখতে হবে, জটিল যৌগের ক্ষেত্রে যে বিষয়টি হয় তা হচ্ছে জটিল আয়নের সংকরীকরণ এবং অধিক্রমণ হবে। এক্ষেত্রে জটিল আয়ন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে। যেমন দেখো, এখানে একটি জটিল আয়ন দেখানো হচ্ছে, এটি আরেকটি জটিল আয়ন। থার্ড ব্র্যাকেটের ভিতরে কি কি থাকে? কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে, যেমন এখানে কোবাল্ট দেখা যাচ্ছে। এছাড়া থাকে বিভিন্ন লিগ্যান্ড, যেমন ধরো এখানে 1, 2, 3, 4, 5, 6টি লিগ্যান্ড আছে। এই লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। সন্নিবেশ সমযোজী বন্ধন। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং যদি ক্লাস চলাকালীন সময় কোনো ধরনের ব্লার হয়ে যায় কিংবা খুব মেজর কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, কিংবা সাউন্ডজনিত কোনো সমস্যা থাকলে সেটিও আমাকে জানাতে পারো। সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যে কথাটি বলছিলাম, তাহলে দেখো, এটি হচ্ছে একটি জটিল ক্যাটায়নিক জটিল আয়ন, এটি হচ্ছে একটি ক্যাটায়নিক জটিল আয়ন। এই জটিল আয়নের মধ্যে আমরা আলোচনা করব ভ্যালেন্স বন্ড থিওরি, অর্থাৎ এখানে কিভাবে হাইব্রিডাইজেশন হয় বা সংকরীকরণ হয় এবং কিভাবে অধিক্রমণ হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সংকরীকরণ হবে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের। কার সংকরীকরণ হবে? মিনিমাম 2টা যোজ্যতা স্তরের পারমাণবিক অরবিটাল, ম্যাক্সিমাম 7টা যোজ্যতা স্তরের পারমাণবিক অরবিটালের মধ্যে সংকরীকরণ হয়ে থাকে। সংকরীকরণের টাইপসগুলো নিশ্চয়ই মনে আছে, sp, sp2, sp3। এই তিনটার মধ্যে s আর p দিয়ে গঠিত হয়। এছাড়া 4টা আছে যাদের মধ্যে sp এবং d আছে, যেমন sp2d, sp3d, sp3d2, sp3d3। এই ক্ষেত্রে আমরা যে জটিল আয়নগুলোতে দেখে থাকি সংকরীকরণ কিংবা অধিক্রমণ, সেগুলোতে কিন্তু এই এস আর পি দিয়ে সাধারণত আমরা দেখি না, সেগুলোর মধ্যে ডিও চলে আসে। তার মানে এই যে বাম পাশে যে 4টি লিখলাম, এই ধরনের সংকরীকরণগুলো সাধারণত আমরা জটিল আয়নের ক্ষেত্রে দেখে থাকি। আরেকটি কথা হচ্ছে, এদের ক্ষেত্রে মনে রাখবে ডিটা আগেও হতে পারে, পরেও হতে পারে। অর্থাৎ sp3d আবার dsp3 দুটিই হতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা এই ডি যুক্ত সংকর অরবিটালগুলোর ক্ষেত্রে ডিটাকে আগেও দেখতে পারি, পরেও দেখতে পারি। কেন এদেরকে একই আন্ডারে রাখা হয়? কারণ এদের জ্যামিতিক আকৃতি একই রকমের হয়ে থাকে। অর্থাৎ sp2d এর যে জ্যামিতিক আকৃতি, dsp2 এরও জ্যামিতিক আকৃতি সেম হয়ে থাকে। যদি সবগুলো nতম উপস্তরের পারমাণবিক অরবিটাল ব্যবহার করা হয়, যেমন nতম উপস্তরের একটি s, nতম উপস্তরের 2টি p এবং nতম উপস্তরের একটি d অরবিটাল ব্যবহার করা হয়, তখন সেটাকে বলবো আমরা sp2d। আর যদি n-1 উপস্তরের একটি d, n উপস্তরের একটি s এবং n উপস্তরের 2টি p ব্যবহার করা হয়, তখন সেটা হবে dsp2। তার মানে যদি সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথের d ব্যবহৃত হয়, তখন ডিটা আগে লেখা হয়। আর যদি সর্বশেষ কক্ষপথে ডি ব্যবহৃত হয়, তাহলে সেই ডিটা পরে লেখা হয়। তো যাই হোক, এগুলো ছিল আমাদের বেসিক কিছু আলোচনা। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সংকরীকরণ এবং অধিক্রমণের বিষয়টাতে। ওকে, এই চিত্রগুলো কিভাবে আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে আরও কিছু চিত্র এঁকে রেখেছি।
চমৎকার কিছু চিত্র দেখো। প্রথম যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে চতুস্তলকীয় চিত্র। এখানে 4টা তল আছে, এই যে দেখো এখানে জিঙ্ক আছে সেন্টারে, আর 4টা অ্যামোনিয়া এসেছে, উপরে একটা +2 আছে, তার মানে এই যৌগটা হচ্ছে এরকম টেট্রাঅ্যামিন জিঙ্ক +2, টেট্রাঅ্যামিন জিঙ্ক +2 আয়ন, এটি ছিল এটি। আচ্ছা, এটা হচ্ছে চতুস্তলকীয়, এখানে 4টা তল আছে, 4টা তলের মধ্যে এই যে এখানে একটা তল, এইখানে আরেকটা তল, এই দুটো তল হচ্ছে ফ্রন্টের তল, আর ব্যাক সাইডে আরো দুটো তল আছে, এটা আসলে দেখানো একটু কঠিন। এই যে এখানে আরেকটা তল আছে, আবার এই যে এখানে আরেকটা তল ব্যাক সাইডে আছে, এভাবে টোটাল 4টা তল এখানে আছে, তাই এটাকে চতুস্তলকীয় বলা হয়। ঠিক আছে, আবার অ্যামোনিয়াটাকে দেখো একবারে ভেঙে দেখানো হয়েছে। অ্যামোনিয়ার মধ্যে একটা নাইট্রোজেন আছে, যেটা এই যে ব্লু কালারের, আর 3টা করে হাইড্রোজেন আছে, যে দেখো 1 2 3টা হাইড্রোজেন আছে, যেটাকে কিছুটা হোয়াইট কালার করে দেখানো হয়েছে। জটিল আয়নের মধ্যে একটা সুবিধা হচ্ছে, মনে রাখবা এখানে কোনো পাই বন্ধন হয় না। জটিল আয়নে পাই বন্ধন নেই, এবং জটিল আয়নের ক্ষেত্রে কোনো পিওর সমযোজী বন্ধন নেই। পিওর সমযোজী যেটা, অর্থাৎ পিওর সমযোজী কোনটা, কেন্দ্রীয় পরমাণুর 1 ইলেকট্রন, প্রান্তীয় পরমাণুর 1 ইলেকট্রন, এই দুটা ঘটনা এখানে হবে না। তাহলে এখানে কি হবে, এখানে হবে সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ সমযোজীতে কি হবে, কেন্দ্রীয় পরমাণুর 0 ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের সাথে প্রান্তীয় পরমাণুর 2 ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের সন্নিবেশ সমযোজী বন্ধন হবে। আমরা জানি যে যখন যে কোনো একজন 2টা ইলেকট্রন দেয় এবং আরেকজনের কোনো ইলেকট্রন থাকে না, এরকম একটি ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন ঘটিত হয়, বা যে বন্ধন ঘটিত হয় সেটি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আমরা আগেই জেনেছি। তার মানে এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা অরবিটালের সাথে প্রান্তীয় পরমাণুর 2 ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন ঘটিত হবে। অ্যাকচুয়ালি এখানে প্রান্তীয় পরমাণু বলতে লিগ্যান্ড আসবে, লিগ্যান্ডগুলো 2 ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলো আসবে। তার মানে এখানে এই যে অ্যামোনিয়া এসছে, অ্যামোনিয়ার এখানে 2 ইলেকট্রন বিশিষ্ট একটি সংকর অরবিটাল এই জিঙ্কের 0 ইলেকট্রন বিশিষ্ট একটি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেছে। আবার এই অ্যামোনিয়া এবং এই অ্যামোনিয়া প্রত্যেকেরই 2 ইলেকট্রন বিশিষ্ট সংকর অরবিটালের সাথে জিঙ্কের 0 ইলেকট্রন বিশিষ্ট সংকর অরবিটালের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়েছে। তার মানে এখানে একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে 0 ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলো আমরা কেন্দ্রীয় পরমাণুর নিব। এখন কথা হচ্ছে, তাহলে এই 0 ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কোনগুলো হবে? এগুলো হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের নর্মাল ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ ইলেকট্রনের পরবর্তীতে কতগুলো ফাঁকা অরবিটাল নিতে হবে। যেমন ধরো এখানে 4টা অ্যামোনিয়া আসছে, তাই জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন প্রবেশের পর তার যে ফাঁকা অরবিটাল থাকবে সিরিয়ালে, সেখান থেকে আমরা 4টা অরবিটাল নিয়ে থাকি। ঠিক আছে, আমরা এটি একটু পরেই বিস্তারিত আলোচনায় চলে যাব, খুবই মজার বিষয়, তোমরা সহজেই বুঝতে পারবে। তার আগে একটু চিত্রগুলো দেখে রাখো। এটি হচ্ছে চতুস্তলকীয়। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে সাধারণত sp2 sp3 সংকরীকরণ এক্ষেত্রে দেখা যায় না, এক্ষেত্রে একটু কারেকশন দিই, অ্যাকচুয়ালি sp3টা দেখা যায়। হ্যাঁ, sp3টা জটিল আয়নের মধ্যে দেখা যেতে পারে, তবে ডি যুক্তগুলি সবচেয়ে বেশি দেখা যায়। এটা হচ্ছে বর্গাকার সমতলীয়, এই যে দেখো এই যে একটা সমতল তৈরি করেছে, এটা বর্গাকার, এবং এখানে বন্ধন কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, এই যে প্রান্তীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু, প্রান্তীয় পরমাণু, তাহলে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে অষ্টতলকীয়, এখানে 8টা তল আছে, 8টা তলের মধ্যে এই যে এইটা হচ্ছে একটা বর্গের মতো তৈরি করে, আর এটা হলো আপার সাইড, এটা হচ্ছে লোয়ার সাইড। ওকে, এখানে এই যে মাঝখানের যে প্লেনটা, সেখান থেকে দেখো এই যে অ্যামোনিয়াগুলো যে দেখা যাচ্ছে, এই অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, আর এই যে 4 কোণায় 4টা অ্যামোনিয়া, এক্ষেত্রে এই সমতলের অ্যামোনিয়া হচ্ছে এইটা, 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 এগুলো হচ্ছে সমতলের, আর এটা হচ্ছে আপ সাইডের অ্যামোনিয়া, এটা হচ্ছে ডাউন সাইডের অ্যামোনিয়া, এটা ডাউন। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে
সমতলের যে অ্যামোনিয়াগুলো আছে সেগুলোকে অ্যাড করতে হবে। আচ্ছা, আমি একটু সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে মনে সুবিধা হবে। যেমন ধরো এই সমতলের অ্যামোনিয়াগুলোকে আমি 1 2 3 4 মার্কিং করলাম। এখন তুমি এগুলো প্রত্যেকটার সাথে সরল রেখা টানতে হবে। আর আপেরটাকে আমি মার্কিং করলাম 5, ডাউনেরটাকে 6। এখন এই যে এখানে যে সরলরেখা পাবা 3 আর 4 থেকে, কিংবা 1 আর 4 থেকে, কিংবা 1 আর 2 থেকে, কিংবা 2 আর 3 থেকে, এই সরলরেখাগুলো থেকে তোমার এই 5 এবং 6-এর মধ্যে কি করতে হবে? অসংখ্য রেখা টানতে হবে। রেখা টানবার পর এটা দেখতে একটা অষ্টতলকের মতো হবে। এই চিত্রটা থেকে 100% অষ্টতলকটা দেখানো একটু কঠিন, কারণ এটা দ্বিমাত্রিক শেপ বা মোবাইল। এখান থেকে ত্রিমাত্রিক চিত্রটা পুরোপুরি গেস করাটা একটু টাফ। ওকে, এই চিত্রটাই এখানে আমার একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো হয়েছে। দেখো, এই যে সমতলটাকে দেখানো হয়েছে, দেখানোর পর পরবর্তীতে এই যে আপেরটা আর ডাউনের অ্যামোনিয়াটা দেখানো হয়েছে। অর্থাৎ সমতল থেকে তোমাকে এই উপরের দিকে অনেক রেখা টানতে হবে, নিচের দিকে অনেকগুলো রেখা টানতে হবে, টানলে এই বাম পাশের চিত্রটার মতো হবে। তো ঠিক আছে, আমরা সামনে চলে যাই। দেখো, এই যে এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি কোবাল্টের সাথে, দেখো কি চমৎকার, ইথিলিন ডাই অ্যামিন, একটি দ্বিদন্তী লিগ্যান্ড। এই দ্বিদন্তী লিগ্যান্ড 3টা আসছে। তাহলে দেখো, এই যে এই একটা, এই একটা, এই একটা, 3টা দ্বিদন্তী লিগ্যান্ড আসছে। দ্বিদন্তী মানে কি? যে সকল লিগ্যান্ড 2 জোড়া ইলেকট্রন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে শেয়ার করে। তাহলে ইথিলিন ডাইঅ্যামিনে এটা একটা নাইট্রোজেন, এটা একটা নাইট্রোজেন, ঠিক আছে। আর এই মাঝখানে যে ফিতার মতো যেটা, এই জায়গাটাতে আসলে হচ্ছে CH2 আছে, ঠিক আছে। এই জায়গাটাতে CH2 আছে। এই এই নাইট্রোজেন আসলে এখানে NH2 আছে, এখানে NH2 আছে। তাহলে এই যে এখানে একটা মুক্ত জোড় আছে, এখানে একটা মুক্ত জোড় আছে, এই মুক্ত জোড়গুলোই দিয়ে সে 2 জোড়া ইলেকট্রন দান করছে। সেম ভাবে বাকি দুইটা ইথিলিন ডাইঅ্যামিনও 2 জোড়া করে দিবে। এখানে জটিল যোগের একটা গৌণ যোজনী আছে। গৌণ যোজনীর আরেক নাম হচ্ছে সন্নিবেশ সংখ্যা। গৌণ যোজনী কি? গৌণ যোজনী হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু লিগ্যান্ড থেকে মোট যত জোড়া ইলেকট্রন পায়, সেটাই হচ্ছে ওই জটিল আয়নে কেন্দ্রীয় ধাতব পরমাণুর গৌণ যোজনী বা সন্নিবেশ সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, এখানে কোবাল্টের গৌণ যোজনী কত? দেখো, এখানে সে টোটাল 1 2 জোড়া পেয়েছে, এখান থেকে সে পেয়েছে আরও 2 জোড়া, এখান থেকে সে আরও পেয়েছে 2 জোড়া। তার মানে এই ক্ষেত্রে কোবাল্টের গৌণ যোজনী হচ্ছে এই যৌগটাতে 6, বা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। ওকে, তাহলে আমরা এখানে নতুন আরেকটা জিনিস দেখলাম, গৌণ যোজনী। আরেকটা হচ্ছে মুখ্য যোজনী। কেন্দ্রীয় ধাতব পরমাণুর ক্ষেত্রে মুখ্য এবং গৌণ যোজনী দুইটা টার্ম থাকে। মুখ্য যোজনী হচ্ছে আমরা নর্মাল যুগে যে জারণমান বলে থাকি, এক্ষেত্রে মুখ্য যোজনী বিষয়টা তাই। অর্থাৎ নর্মাল ক্যাটায়নের জারণমানটাই হচ্ছে তার মুখ্য যোজনী। যেমন এইটা আমরা যদি এইভাবে দেখাই, তাহলে এখানে এই ইথিলিন ডাইঅ্যামিন 3টা যদিও আছে, যেহেতু এটা নিরপেক্ষ লিগ্যান্ড তাই এটার জারণমান 0। তাহলে এখানে কত দিতে হবে? +3, কেননা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে টোটাল যোগফল হবে থার্ড ব্র্যাকেটের বাইরের সমান। তার মানে যেহেতু কোবাল্টের এখানে +3, অর্থাৎ এর মুখ্য যোজনী কত? মুখ্য যোজনী হচ্ছে +3। ওকে, এইখানে দেখো একটা লিগ্যান্ড ব্যবহার করা হয়েছে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিডেট আয়ন। এই লিগ্যান্ডটা হচ্ছে ষড়দন্তী লিগ্যান্ড। এই যে দেখো, এটা পুরাটা একটা। এই যেখানে লাল কালার যেগুলো, সেগুলো হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে 1 2 3 4, 4টা অক্সিজেন কি করছে? 4 জোড়া দিচ্ছে। আর এই যে ইথিলিন ডাইঅ্যামিনের এই যে 2টা নাইট্রোজেন 1 জোড়া করে দিচ্ছে। তাহলে একটা লিগ্যান্ডটি এখানে 6 জোড়া ইলেকট্রন শেয়ার করছে, তাই এটাকে ষড়দন্তী লিগ্যান্ড বলা হচ্ছে। এই ক্ষেত্রে এই ষড়দন্তী লিগ্যান্ডের মাধ্যমে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে। ওকে, এখন এইখানে দেখো আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা অবশ্য এসপি সংকরণ, হ্যাঁ এটাও আসলে দেখো SP2 এগুলো খুব কম হয়। তারপর বাট এটা কিন্তু SP। তাহলে এটা কেন লিনিয়ার, মানে সরল রৈখিক? এই যে প্লাটিনাম দিয়ে এখানে যে যৌগটা দেখানো হচ্ছে, প্লাটিনাম টেট্রাঅ্যামিনের যৌগটা PTNH3 হোল 4 + 2, এটা কেন
বর্গাকার সমতলীয়, আবার কেন টেট্রাঅ্যামিন জিঙ্ক প্লাস 2টা চতুস্তলকীয়, আবার কেন হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 আয়নটা অষ্টতলকীয়। অর্থাৎ আমার কেন জটিল যৌগের মধ্যে আমরা এক এক ধরনের শেপ পেয়ে থাকি, সরল রৈখিক, বর্গাকার সমতলীয়, চতুস্তলকীয় কিংবা অষ্টতলকীয়, এই বিষয়গুলো আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি। এই যে জটিল যৌগগুলোর এক একটার এক এক শেপ আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোই আমরা ব্যাখ্যা দিতে পারি সংকরীকরণ এবং অধিক্রমণের মাধ্যমে। যেমন এখানে একটা জটিল আয়ন দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা মনে রাখবে যে আমার এখানে জটিল যৌগের থার্ড ব্র্যাকেটের ভিতরে যেই লিগেন্ড এবং ধাতু থাকে সেখানেই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়, সেটি আমার ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে দেখাতে হবে। থার্ড ব্র্যাকেটের বাইরের যে অংশটা থাকে সেটা হলো থার্ড ব্র্যাকেটের সাথে আয়নিক বন্ধন তৈরি করে। যেমন ধরো এখানে এই যে +3 দেখানো আছে, তার মানে এখানে আমার 3টা ক্লোরাইড আয়ন আনতে পারি, আনলে সেটা -3 হবে। তাহলে এই +3 সাথে -3 হচ্ছে আয়নিক বন্ধন। এটি আমার দেখালেও হবে, না দেখালেও হবে, সেটি আমরা শেষে আলোচনা করব। তার মানে আমার মূল টার্গেট হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরটাকে আলোচনা করা। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, আমরা যে লিগ্যান্ডগুলো দেখতে পাই সেই লিগ্যান্ডগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমাদের বাস্তবে আমরা এখানে যতগুলো লিগ্যান্ড দেখতে পাবো তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করব। সেটা কি? সেটা হচ্ছে একটা হলো স্ট্রং লিগ্যান্ড, একটা হচ্ছে উইক লিগ্যান্ড। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এটি একটি গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ডগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। স্ট্রং লিগ্যান্ড হচ্ছে 3টা, সায়ানাইড, তারপর হচ্ছে কার্বন মনোঅক্সাইড, আর হচ্ছে অ্যামোনিয়া। এই 3টা লিগ্যান্ডকে বলা হয় স্ট্রং বা শক্তিশালী লিগ্যান্ড। এই 3টা ছাড়া আর যত লিগ্যান্ড আছে সবগুলা হচ্ছে নর্মাল লিগ্যান্ড বা উইক লিগ্যান্ড। তাহলে শিক্ষার্থীরা আমরা যেই কাজটা করব, আমরা শুধুমাত্র এই 3টা নাম মনে রাখবো, আর বাকিগুলোর নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেননা বাকি লিগ্যান্ডগুলো আসলে আমরা সেটা বাই ডিফল্ট ধরে নিব যে সেগুলো হচ্ছে নর্মাল লিগ্যান্ড। এখন খেয়াল করো, এক্ষেত্রে আমরা স্ট্রং লিগ্যান্ডের ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ভূমিকাটা হচ্ছে এরকম, এরা কেন্দ্রীয় ধাতব পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর উপর একটু মাতব্বরি করে। সেটা কি ধরনের মাতব্বরি? কেন্দ্রীয় ধাতব পরমাণুর NS এবং N-1D এইখানে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে সে চাপিয়ে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? N-1D-তে। এটা সে প্রথম মাতব্বরি করে। NS আর N-1D ইলেকট্রনগুলোকে সে N-1D-তে আসে। দ্বিতীয় মাতব্বরি হচ্ছে এইখানে সে সর্বাধিক জোড়ায় রূপান্তর করে। ইলেকট্রনগুলোকে সর্বাধিক জোড়ায় রূপান্তর করে। এইটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অন্য লিগ্যান্ডের ক্ষেত্রে দেখা যায় না। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে। NS আর N-1D বিষয়টা আসলে কি সেটাও এখানে চলে আসবে। যেমন ধরো কোনো জটিল আয়নের মধ্যে আয়রন নিউট্রাল অবস্থায় আছে, তাহলে আয়রনের যে 26 ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে আয়রনটা হচ্ছে এরকম: 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে আমরা NS বলতে কি বুঝবো? NS বলতে বুঝবো তার ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটাই হবে N। তাহলে এই ক্ষেত্রে NS মানে হচ্ছে 4s। NS যদি 4s হয় তাহলে N-1D হবে এক্ষেত্রে 3D, তার মানে এটা। তাহলে সে এগুলো সবগুলোকে চাপাবে কোথায়? N-1D-তে, N-1D-তে, তার মানে 3D-তে। বুঝা গেল? এইবার তারা কি করবে? সর্বাধিক জোড়া করবে। ইলেকট্রন আছে কয়টা? আছে 2 আর 6 8টা। তাহলে 8টা ইলেকট্রনকে যদি আমি সর্বাধিক জোড়া করতে চাই তাহলে জিনিসগুলো কিভাবে থাকবে? 4 দুগুণে 8। বোঝা গেল? এই হচ্ছে বিষয়।
তার মানে এখানে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে একটা মজার বিষয়, সেটা হলো এরকম যে একটা ডি অরবিটাল কিন্তু ফাঁকা থেকে যাবে এই ক্ষেত্রে, যদি আয়রন কেন্দ্রীয় ধাতব পরমাণু হিসেবে কাজ করে এবং সে নিউট্রাল অবস্থায় থাকে। আচ্ছা, এখন এই আয়রনই যদি ফেরাস অবস্থায় থাকে তখন কি হবে? ধরো যে ফেরাস অবস্থায় সে আছে, ফেরাস ফেরাস মানে দুইটা ইলেকট্রন কম আছে, তাহলে আয়রনের যে নর্মাল ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 3d6, তাহলে 4s2 3d6। এখন এখান থেকে দুইটা ইলেকট্রন যাওয়ার সময় কোথা থেকে যাবে? আমরা জানি ইলেকট্রন বের হওয়ার সময় সবচেয়ে বড় প্রধান কক্ষপথ থেকে বের হয়, তাহলে এখানে সবচেয়ে বড় প্রধান কক্ষপথ কে? 4, তার মানে এখান থেকে দুটো ইলেকট্রন বের হবে। তাহলে আমি যদি একটু আবার লিখি সুন্দর করে, তাহলে এখানে হবে 3d6। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করো, এটার NS কে? আয়রনের কিন্তু NS আয়রন অবস্থায়ও 4s, ফেরাস অবস্থায়ও সে 4s। n-1d কে? n-1d হচ্ছে 3d। এখন 4s এ কোনো ইলেকট্রন নাই, 3d তে আছে 6টা, তার মানে এদেরকে যখন চাপাবে তারা চলে আসবে কোথায়? 3d তে, কারণ এখানে তো নাই। তাহলে সে কি রকম হবে? সে তখন এখানে 6টা ইলেকট্রন, 2 4 6, বাট এই দুইটা ফাঁকা থাকবে। তাহলে দেখো, আয়রন যখন নিউট্রাল অবস্থায় থাকে তখন সেখানে কিন্তু 8টা ইলেকট্রন NS আর n-1d তে সেটা যাচ্ছে 3d তে। আবার আয়রন 4 দুগুণে 8 হয়। আবার আয়রন যখন ফেরাস অবস্থায় থাকে তখন কিন্তু এখানে 6টা ইলেকট্রন n-1d তে থাকে, NS এ থাকে না, তো সেই 6টা ইলেকট্রনই 3 দুগুণে 6 হয়। এইবার আমরা দেখি আয়রন যদি ফেরাস অবস্থায় থাকে তাহলে কি হবে? ফেরিক অবস্থায়। ফেরিক মানে 23টা ইলেকট্রন। তাহলে জিনিসটা কি? আমরা ইলেকট্রন বিন্যাসটা আবারও নিউট্রালটা আগে লিখি, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি 4s2 3d6। তাহলে আমার এখানে 3টে ইলেকট্রন যাওয়ার জন্য কি করতে হবে? সবচেয়ে বড় সংখ্যা থেকে আগে যাবে, তাহলে 4 থেকে 2টা যাবে এবং এখান থেকে, আচ্ছা 4 থেকে 2টা যাওয়ার পরে কি হবে? 4 থেকে যাওয়ার পরে এখন সবচেয়ে বড় কক্ষপথ হচ্ছে 3, তার মানে 3 থেকে একটা যাবে। এখন কোন 3 থেকে যাবে? 3s 3p না 3d? যদি সবচেয়ে বড় কক্ষপথের মধ্যে অনেকগুলো উপকক্ষপথ থাকে তাহলে শেষের উপকক্ষপথ থেকে আগে ইলেকট্রন বের হবে। তাহলে 3 এর এখানে spd 3টা উপকক্ষপথ যেহেতু আছে, তার মানে d থেকে আগে একটা ইলেকট্রন বের হবে। তার মানে এটা কত হবে? 3d5। তাহলে আমি এটা মুছে একবারে লিখি 3d5। তাহলে এখন এটার NS কত? এটার NS হচ্ছে 4s0, এটার n-1d কত? এটা হচ্ছে 3d5। তাহলে এগুলো যাবে কোথায়? n-1d তে, তার মানে 0 আর 5-এ 5ই হয়। এখন এই 5টা ইলেকট্রনের সর্বাধিক জোড়া, এই কনসেপ্টটা আসলে কি? এই কনসেপ্টটা হচ্ছে যে 2 2 1, কারণ 5টা ইলেকট্রনকে জোড়া করতে গেলে এর চেয়ে তো আর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। ঠিক আছে, এখন তাহলে দেখো আয়রনের আমরা 3টা অবস্থা থেকেই টোটাল বিষয়টাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। এই বিষয়গুলো শুধুমাত্র 3টা স্ট্রং লিগ্যান্ড অ্যামোনিয়া, সায়ানাইড এবং কার্বন মনোক্সাইড থাকলে তখনই প্রযোজ্য হবে, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন লিগ্যান্ড কোথায় আসবে? লিগ্যান্ড কিন্তু আসবে যেখানে ফুল ফাঁকা অরবিটাল থাকবে সেখান থেকে। তার মানে এই ক্ষেত্রে লিগ্যান্ড আসলে খেয়াল করো আগে আসবে কোথায়? এই 3ডির একটার মধ্যে আসবে। আরও যদি লিগ্যান্ড আসতে চায় তাহলে 3ডির পরে কে আছে? 3ডির পরে আছে 4s, 4s, তারপরে কে আছে? 4p। এইভাবে 3d শেষ করে 4s, 4s শেষ করে 4p, এভাবে আসবে। এখন কয়টা ফাঁকা অরবিটালের মধ্যে আসবে নির্ভর করে আমার লিগ্যান্ড কয়টি আছে বা কয় জোড়া লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। সাধারণত তোমাদেরকে একদন্তি লিগ্যান্ডগুলো দেওয়া হয়,
তার মানে লিগ্যান্ডের সংখ্যা যত, খালি বক্স ততটি হবে, যেহেতু একদন্তিগুলোই তোমাদের সাধারণত দেওয়া হয়। তার মানে ধরো যদি 5টা আসে, তাহলে একটা ডি, একটা এস আর 3টা পি, এভাবে এই 1 2 3 4 5 এই 5টা ফাঁকা অরবিটালের সংকরীকরণ হবে। তখন এই সংকরীকরণটার নাম কি হবে? যেহেতু আগে ডি আসছে, তাহলে ডি, তারপর একটা এস, তারপরে 3টা পি, তার মানে তখন সংকরীকরণটার নাম হবে DsP3। যদি একটা ডি, একটা এস আর 4টা পি আসে, তখন মানে আবারও বলছি, যদি 5টা লিগ্যান্ড আসে, তাহলে কেন্দ্রীয় ধাতুর একটা ডি, একটা এস এবং 3টা পি এর সংকরীকরণ হবে, এবং এই সংকরিত অরবিটালগুলোতে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এই 0 ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলোর মধ্যে 2 ইলেকট্রন বিশিষ্ট লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তার মানে 0-র সাথে 2 মিলে যোগফল হবে 2। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে কোনো অধিক্রমণের মোট ইলেকট্রন সংখ্যা হয় 2। এখন এই ক্ষেত্রে জটিল যোগে সবসময় 0+2 এই ফরম্যাটে কি হবে? বন্ধনটি তৈরি হবে, অধিক্রমণটি তৈরি হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। 1-1 এটা তো হয়ই না, আবার 2-0 এটাও হয় না, তাহলে 0+2। যদি এখানে 4টা লিগ্যান্ড আসতো, তাহলে একটা ডি, একটা এস আর 2টা পি এর মধ্যে কি হতো? সেই ক্ষেত্রে সংকরীকরণ হতো, তখন সেটার নাম হতো DsP2। আচ্ছা, এবার দেখো এখানে এইটার ক্ষেত্রে কি হবে। এখানে 3Dর মধ্যে আমার 2টা ফাঁকা আছে, তাহলে এরপরে ধরো এখান থেকে আমার যদি এরকম হয় যে 2টা ডি, তারপরে কি 4s, তারপরে কি 4p, এরকম যদি হয় যে 6টা লিগ্যান্ড আসে, তাহলে 2টা ডি, একটা এস, 3টা পি, তার মানে D2sP3, এই ধরনের সংকরীকরণ হবে। এবার দেখো ফেরিকের ক্ষেত্রে, ফেরিকের ক্ষেত্রেও কিন্তু একই রুল। খেয়াল করো শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে। ফেরিকের এখানে যে সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রনের মধ্যে কিন্তু কোনো লিগ্যান্ড ঢুকবে না, কেননা সিঙ্গেল ইলেকট্রনে যদি লিগ্যান্ড ঢুকতে চায়, তাহলে 1 আর 2 3 হয়ে যাবে, কিন্তু 3 হওয়া তো সম্ভব না। এই জন্য সিঙ্গেল ইলেকট্রনের মধ্যে কোনো লিগ্যান্ড ঢুকবে না, লিগ্যান্ড ঢুকবে পরের গুলাতে। তাহলে ধরো এক্ষেত্রেও যদি বিষয়টা এমন হয় যে 2টা ডি, একটা এস এবং 3টা পি এর মধ্যে অধিক্রমণ হয়, তখন সেটাকে বলবো আমরা D2sP3। ঠিক আছে, D2sP3, এটি হচ্ছে মূল বক্তব্য। এটা যে D2sP3 এমনই হতে হবে তা না, বিষয়টা নির্ভর করে কতটি ফাঁকা অরবিটাল লিগ্যান্ড আসতেছে তার উপরে। আর সবগুলো ফাঁকা বক্সের মধ্যে লিগ্যান্ডের 2টা ইলেকট্রন এসে শেয়ার করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, সো আমরা এই বিষয়গুলোই এখন দেখব বিভিন্ন উদাহরণের মাধ্যমে। বিষয়গুলো অনেক মজার জিনিস, আমার ধারণা তোমরা এই জিনিসগুলো এনজয় করবে। হ্যাঁ, টেনশনের কিছু নাই, খুবই সহজ জিনিস। দেখো এতক্ষণের কথার আলোকে আমরা এখন আলোচনা করব। এটা হচ্ছে ক্রোমিয়ামের হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম +3। তাহলে আমরা প্রথমে দেখি ক্রোমিয়ামের এখানে জারণ মান কত। ক্রোমিয়াম হচ্ছে নর্মালি 24, তাহলে +3, এখানে কিন্তু ক্রোমিয়াম +3 অবস্থায় আছে, কেননা অ্যামোনিয়া হচ্ছে 0, তাহলে ক্রোমিয়ামকে +3 দিতে হবে। +3 আর 0 যোগ করলে +3 হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরের গুলোর যোগফল ইকুয়াল টু হচ্ছে কত হবে সেটা এখানে লেখা আছে, তার মানে +3 হইতে হবে। এখন তাহলে ক্রোমিয়াম 24 সেটা কি হবে আমরা একটু দেখি আগে। ক্রোমিয়ামেরটা হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, এটা ছিল নর্মাল ইলেকট্রন বিন্যাস। তাহলে আমার +3 করার জন্য এখান থেকে একটা যাবে আর এখান থেকে কয়টা যাবে? 2টা যাবে, রাইট? এখান থেকে 2টা যাবে, তাহলে এইটা হবে 3d5। ঠিক আছে, সরি 3d3। আচ্ছা, প্রথমেই আমরা একটা ব্যতিক্রম দিয়ে আসলে শুরু করছি। এটা কেন ব্যতিক্রম সেই ব্যাখ্যাটা আমরা একটু যাব। ঠিক আছে, 3d3 খেয়াল করো। তাহলে 3d3 মানে এই যে 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এখন অ্যামোনিয়াতে আমি একটু আগে বলেছি স্ট্রং লিগ্যান্ড, তাহলে সেই হিসাবে এই 3টা তো সর্বাধিক জোড়া হওয়ার কথা,
শিক্ষার্থীরা ভালো মতো খেয়াল করবে। তাহলে আমার যদি এটা সর্বাধিক জোড়া হয় তাহলে আমার কি হওয়ার কথা ছিল, 1 2 3 4 5, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো 3D। তাহলে আমার এখানে 3টা ফাঁকা বক্স আছে, কয়টা লাগবে, 6টা। তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে কত, তাহলে 4p-র 2টা, কারণ 3 4 5 6। তাহলে এখানে এই সংকরীকরণটার নাম হওয়া উচিত D3sp2। এখন খেয়াল করো, D3sp2 এই ধরনের কিন্তু কোনো সংকরীকরণ নেই। আমি প্রথমেই যে উদাহরণটা দেখাচ্ছি এটা ব্যতিক্রম। D3sp2 এই ধরনের সংকরীকরণ কিন্তু নেই। D3sp3 আছে, sp3d3 আছে, বা D3sp3 আছে, বাট D3sp2 নাই, DsP2 আছে। ঠিক আছে, সো এটি একটি ব্যতিক্রম, ব্যতিক্রমটা দিয়ে আমি শুরু করেছি। এখন যেহেতু এটি ব্যতিক্রম, তার মানে আমি যদি ক্রোমিয়ামের এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো, ক্রোমিয়ামের ইলেকট্রন 3টা ইলেকট্রন একটা 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 করেই রাখি, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিভাবে দেখো, সেক্ষেত্রে 6টা বক্স লাগবে। তাহলে ডি এর 2টা বক্স, এস এর একটা বক্স, আর পি এর 3টা বক্স। তাহলে এই সংকরীকরণটার নাম কি, D2sp3। তার মানে এই ক্ষেত্রে অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড হওয়া সত্ত্বেও এটাকে সে সর্বাধিক জোড়া করবে না। এই যে দেখো, 6টা ফাঁকা বক্স নেওয়া হয়েছে, এই যে নিচে লেখা হয়েছে D2sp3। তোমাদের অধিকাংশ বইগুলোতে তারা সাই কিংবা অন্য কিছু রুলস ব্যবহার করেছে, কিন্তু তুমি ইন্টারন্যাশনাল বই কিংবা বাইরের যে কোনো বই ফলো করলে দেখবা যে sp3 D2 D2sp3 এই নামগুলোই তারা ব্যবহার করে থাকে। এই যে দেখো, 2টা ডি, একটা এস, 3টা পি, তাই এটা হচ্ছে D2sp3 সংকরীকরণ। ওকে, এখন এটা হবে কি, অষ্টতলকীয়। অষ্টতলকীয়টা এখান থেকে বোঝাটা একটু টাফ। দেখো, এটা আসলে অনেক ডিটেলে তারা করেছে। তার মানে অ্যামোনিয়াটাকেও তারা ডিটেলে লিখেছে। যে দেখো, এটা একটা অ্যামোনিয়া, এখানে বড় বলটা নীলটা হচ্ছে নাইট্রোজেন, আর 3টা শেড হালকা শেড হচ্ছে হাইড্রোজেন, এই পুরোটা মিলে অ্যামোনিয়া। এখন আমি যদি দেখাই, এটা হলো একটা সমতল, এই যে এটা হলো সমতলটা ছিল, এই সমতলের এই যে উপরে একটা নিচে একটা দিয়ে এই অষ্টতলকীয় কাঠামোটি তারা এখানে তৈরি করেছে। এবং এখানে বন্ধন কোণ কত, 90 ডিগ্রি। তোমরা এগুলো জানো, sp3d2 কিংবা D2sp3-র ক্ষেত্রে বন্ধন কোণ হয়ে থাকে 90 ডিগ্রি। ওকে, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখব। ওকে, এবার আমরা দেখতেছি, দেখো টেট্রাহাইড্রক্সো জিঙ্ক, এটা এখানে কিন্তু -2 দেওয়া আছে। কেন, কারণ হাইড্রক্সিল 4টার জন্য -4 আর জিঙ্ক হচ্ছে +2। তাহলে +2 আর -4 কিন্তু -2 হয়। তার মানে এটা অ্যানায়নিক জটিল। তার মানে টেট্রাহাইড্রক্সো জিঙ্কেট 2 আয়ন। ওকে, আচ্ছা, এখন জিঙ্ক যেহেতু +2 অবস্থায় আছে, তাহলে জিঙ্কের বাইরের ইলেকট্রন বিন্যাসটা কি, আমি সংক্ষেপে লিখি। জিঙ্কের বাইরের ইলেকট্রন বিন্যাসটা ছিল 4s2 3d10। তাহলে এখানে +2-র জন্য এই 2টা ইলেকট্রন চলে যাবে, তার মানে 3d10। তাহলে 3d10 মানে হচ্ছে, দেখো এই যে এখানে কিন্তু 5 দুগুণে 10টা ফিল আপ করা আছে। তাহলে 3dর পরে আসবে কে সিরিয়ালে, 3f বলতে তো কিছু নাই, তাহলে আসবে 4s। তাহলে 4s আনলাম, 4s আনার পরে দেখো তারপরে কে আসবে, 4p। কয়টা আসবে, 4টা লিগ্যান্ড। তাহলে 4টা লিগ্যান্ড যেহেতু, তার মানে একটা 4s, 3টা 4p আসবে। তাহলে সংকরীকরণটার নাম কি হবে, sp3। আর sp3 সংকরণীকরণটা কেমন হয়, চতুস্তলকীয় টাইপের হয়। এই যে এখানে দেখো, দেখানোর চেষ্টা করা হচ্ছে, এই যে 3টা আর এই উপরে একটা, চতুস্তলকীয়। বন্ধন কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট। এটা আমরা নর্মাল সংকরীকরণে যেটা দেখেছি, নর্মাল আয়নিক যৌগের, এখানেও তাই। তারপরে দেখো, এখানে আরেকটা দেখানো হচ্ছে, স্কয়ার প্লেনার টাইপের একটা সংকরীকরণ দেখানো হচ্ছে নিকেলের সাথে। এখানেও সায়ানাইড 4টার জন্য -4, নিকেল +2, +2 আর -4-এর যোগফল হচ্ছে -2। তাহলে এই যৌগটার নাম, জটিল আয়নটার নাম কি, টেট্রাসায়ানো নিকেলেট 2 আয়ন। তাহলে সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড, তাহলে নিকেলের এখানে +2 অবস্থায় যেহেতু আছে, তার মানে 4s2 3d কত, 8। তাহলে 4s2 থেকে 2টা ইলেকট্রন চলে যাবে,
তাহলে থাকবে 3d8। তাহলে 3d8টা কি হবে? সর্বাধিক জোড়া হবে। আমরা একটু আগে দেখেছি, তাহলে 3d8 মানে কয়টা জোড়া হবে? 4টা জোড়া। দেখো এখানে দেখানো হচ্ছে এই যে এখানে 4টা জোড়া আছে, 4 দুগুণে 8। হ্যাঁ, তার মানে একটা ডি নেওয়া হয়েছে, একটা এস আর 2টা পি। ঠিক আছে, আমি একেও দেখাতে পারি তোমরা যদি চাও। এই যে দেখো এখানে 4টা জোড়া ছিল, এই 4 দুগুণে 8টা থাকবে। তাহলে ডিতে কি আরেকটা ফাঁকা থাকে? তাহলে সে আরেকটা ফাঁকা 3ডির না হলো, তারপরে আমার 4s এর একটা নিব, তারপরে আমরা 4pর 2টা নিব। তার মানে এটা হচ্ছে DsP2 সংকরীকরণ হবে। এবং DsP2 সংকরীকরণের ক্ষেত্রে সেটা হয় বর্গাকার সমতলীয়। এই যে দেখো এখানে একটা বর্গ তৈরি হয়েছে, বর্গাকার সমতলীয়, বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে বলা হয় স্কয়ার প্লেনার ইংরেজিতে। খুবই মজার জিনিস, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তবে এই ক্ষেত্রে সংকরীকরণের বেসিক আগের ধারণাগুলো থাকতে হবে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য। তারপরে দেখো কোবাল্টের ক্ষেত্রে এখানে এই যে 6টা লিগ্যান্ড, দেখো 1 2 3 4, এই একটা 5, এই একটা 6টা লিগ্যান্ড দিয়ে কোবাল্টের একটা দেখানো হচ্ছে। এটা অষ্টতলকীয়। এই যে এখানে একটা বর্গ তৈরি হয়, উপরে একটা নিচে একটা, এটাকে আবার বর্গাকার দ্বিপিরামিডীয় এভাবেও কেউ কেউ অনেক সময় বলে থাকেন। আচ্ছা, এই যে দেখো একটা জিঙ্কের সাথে 4টা অ্যামোনিয়া, টেট্রাঅ্যামিন জিঙ্ক 2। তাহলে এটা কি? এটা হচ্ছে চতুষ্তলকীয়। শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রশ্ন রইল, এটা কোন ধরনের সংকরীকরণ হয় এবং সেই সংকরীকরণটার নাম কি? আশা করি তোমরা এটা দেখেই চট করে বলে ফেলতে পারবে যেটা কোন ধরনের সংকরীকরণ হয়। অ্যাকচুয়ালি চিত্র দেখলেই বলে ফেলা যায়, কারণ এখানে চিত্রের মধ্যে ক্লুটা দেওয়া আছে। ওকে, হ্যাঁ, তাহলে এটার উত্তরটা কমেন্টে লেখার চেষ্টা করবে, এখানে সংকরীকরণটা কোন ধরনের হয়। এরপরে দেখো টেট্রাঅ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 ক্লোরাইড, এটির ক্ষেত্রে এটি অবশ্য সিস ট্রান্স আইসোমার, এটা অন্য একটা অর্গানিক কেমিস্ট্রি জিনিস বলা হয়েছে, সেটা আমার এখানে দরকার নেই। এটা সংকরীকরণটা এবং অধিক্রমণটা কি সেটা জানলেই আমার এখানে হয়। তো দেখো এখানে আমার কি পাই? কোবাল্ট এখানে এটা -2, এটা -1, এটা 0, তাহলে কোবাল্ট হচ্ছে +3 অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে কোবাল্ট +3 অবস্থায় থাকলে কি হয় আমি একটু সংক্ষেপে লিখি। কোবাল্ট +3 মানে এখানে 4s2 3d7, 27 যেহেতু, তার মানে 3d6 হবে, 3d6, 3টে ইলেকট্রন চলে গেলে। তাহলে আমার এইটা 3d6 যেহেতু স্ট্রং লিগ্যান্ড আছে, তাহলে স্ট্রং লিগ্যান্ডের জন্য সর্বাধিক জোড়া হবে। এরপরে কি থাকবে? এরপরে 2টা 3d ফাঁকা থাকবে। তাহলে আমার লাগবে কয়টা? 6টা, একটা 4s, 3টা 4p। দেখো এখানে একই সাথে নর্মাল লিগ্যান্ড ছিল, স্ট্রং লিগ্যান্ড ছিল। এক্ষেত্রে যেহেতু স্ট্রং লিগ্যান্ড আছে, তাই স্ট্রং লিগ্যান্ডের রুলস অনুযায়ী 6টা ইলেকট্রনকে সর্বাধিক জোড়ায় আমি রূপান্তরিত করব। তাহলে এই সংকরীকরণটার নাম হবে D2sp3। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। এখানে দেখো চিত্রটা দেখানো হয়েছে। আচ্ছা, এটা আমার আপাতত দরকার নেই, আমরা পরবর্তীটাতে দেখি। এটা হচ্ছে হেক্সাঅ্যামিন কোবাল্ট 3। তাহলে হেক্সাঅ্যামিন, আমি একটু মোবাইলটা ঘুরিয়ে দিই, হেক্সাঅ্যামিন, তার মানে দেখো হেক্সাঅ্যামিন, তাহলে কোবাল্ট 3 মানে কোবাল্টে 6টা ইলেকট্রন থাকবে, একটু আগে দেখছিলাম এই যে 6টা। তাহলে এই যে 6টা ইলেকট্রন থাকলে সে কিভাবে থাকে? দেখো 2 1 1 1 1, কিন্তু স্ট্রং লিগ্যান্ডের কারণে 6টা ইলেকট্রন 3 দুগুণে 6 হয়ে গেছে। তখন এই যে ক্রস চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে 1 2 3 4 5 6, 6টা ফাঁকা অরবিটাল আনতে হবে কেন্দ্রীয় ধাতুর, তাই সেটার নাম হবে D2sp3 এবং সেটা হবে অষ্টতলকীয়। এই যে দেখো এখানে ইলেকট্রন বিন্যাসগুলো দেখানো হয়েছে। নর্মালি কোবাল্ট হচ্ছে 4s2 3d7, কিন্তু কোবাল্ট +3 ক্ষেত্রে 4s0 হবে আর 3d6 হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? 2 3d আসবে, 1 4s আসবে এবং 3 4p অরবিটাল আসবে। এই যে 2 3d 1 4s এবং 3 4p অরবিটাল এসে
D2sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করবে। ঠিক আছে, এইভাবে আমরা এই জিনিসটির ব্যাখ্যা দিতে পারি। আমি এখানে বিভিন্ন ইংলিশ রেফারেন্সের সংকরীকরণ অধিক্রমণ দেখাচ্ছি, কিংবা বিভিন্ন লেকচারই আমি সেগুলো দেখাই। এটার কারণ হচ্ছে যে বিদেশি বইগুলো বা বিদেশি বইয়ের লেখাগুলো দেখলে একবার অ্যাকুরেট তথ্যটা পাওয়া যায় অনেক সময়, সেটা তোমাদের পরবর্তীতে অনার্স লেভেলে খুব কাজে দিবে। দেখো, নিকেলের সাথে এই যে 4টা সায়ানাইড মিলে এই যে এই যৌগটা টেট্রাসায়ানো নিকেলেট 2 আয়ন, তাহলে নিকেলের এখানে জারণ মান হচ্ছে +2। তাহলে নিকেলের নর্মাল ইলেকট্রন বিন্যাস ছিল 4s2 3d8, তাহলে +2 এর কারণে 4s এর 2টা ইলেকট্রন চলে যাবে, 3d8 হবে। পরে সায়ানাইড একটি স্ট্রং লিগ্যান্ড, যে কারণে এরা সর্বাধিক জোড়া হচ্ছে। দেখো, এই যে 2 2 2 1 1 ছিল, পরবর্তীতে 4 2 8 হয়েছে। এবার আমার 4টা ফাঁকা বক্স লাগবে, তাহলে একটা ডি, একটা 4s, 2টা 4p, তাহলে DsP2। খেয়াল করেছো, ডিটা আগে এসছে তাই DsP2। DsP2 হলে সেটা বর্গাকার সমতলীয় হবে। ঠিক আছে, দেখো এই যে এখানে রেখাগতভাবে চিত্রটি দেখানো হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি বিষয়গুলো। এবার দেখো, ওই যে সেটা আবার আরেকটা রঙিন চিত্র দিয়ে আমি দেখাচ্ছি একই জিনিস। এই যে নিকেল 3d8 ছিল, তাহলে এই যে 4 2 8 হয়েছে, DsP2। ওকে, এই যে সায়ানাইডগুলো এখানে আসছে। এটা বিভিন্ন প্রেজেন্টেশন আছে, যেমন সায়ানাইডগুলোকে আবার এই যে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে দেখানো হয়েছে। আবার যে একটা ডি 3d, একটা 4s, 2টা 4p কম্বিনেশন থেকে DsP2 হাইব্রিডাইজেশন এভাবেও দেখানো হয়। কম্বিনেশন, প্রেজেন্টেশন এগুলো তুমি বিভিন্নভাবেই দেখাতে পারো, কিন্তু মূল থিমটা যেন ঠিক থাকে, এটি মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো টেট্রা কার্বনিল নিকেল 0, এই যেটি একটি নিরপেক্ষ জটিল যৌগ, কারণ এটা থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নেই। তাহলে নিকেলের হচ্ছে 4s2 3d8, এই যে দেখো 4s2 3d8, নিকেল 28। তাহলে 4s এবং 3dর সব ইলেকট্রন 3dতে যাবে, তাহলে 4s এর 2টা ইলেকট্রন, 3dর 8টা ইলেকট্রন, 8 এ 2 10, 10টা ইলেকট্রন নিকেলে চলে গেলে, 3dতে চলে গেলে 5 2 10। তাহলে আমার কি লাগবে, একটা 4s, 3টা 4p, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এই যে দেখো কত চমৎকারভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার মানে এটা কি চতুস্তলকীয় টাইপের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে একটা দেখি আমরা, এটা হচ্ছে দেখো নিকেলের নর্মাল লিগ্যান্ড দ্বারা টেট্রাক্লোরো নিকেল 2, আগেটা কিন্তু সায়ানাইড ছিল, সেটা স্ট্রং লিগ্যান্ড। তাহলে নর্মাল লিগ্যান্ড থাকলে কিন্তু এই যে দেখো 3dর যে 8টা ইলেকট্রন যেভাবে ছিল সেভাবেই থাকবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। বি কেয়ারফুল, এই যে দেখো একই রকম আছে, আগের লাইনে যা পরের লাইনও তা। তাহলে এখন ফাঁকা 4টা বক্স লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে নিকেল হচ্ছে +2, তাহলে নিকেল +2 হওয়ার কারণে এই যে 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, এই যে এখানে কিন্তু বক্সটা ফাঁকা, এটা নিকেল +2, এই যে +2 দেখা আছে, নিকেল 2 মানে +2, 2 বলতে এটা +2 বোঝানো হচ্ছে, রোমান হরফে যে 2 লেখানো হয়েছে। তাহলে একটা s, 3টা p, তাহলে sp3, এই যে 4টা ক্লোরাইড আসবে, তাহলে এটা হবে sp3। তার মানে এই যৌগটার স্ট্রাকচার হবে চতুস্তলকীয়। ওকে, এবার আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এখানে একই ফিগারের মধ্যে আমি আসলে দুটোটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। হ্যাঁ, আমার মনে দেখা যাচ্ছে। এই যে ক্লোরিন দিয়ে যখন থাকে তখন হয় sp3 নিকেলের, কিন্তু সায়ানাইড দিয়ে যখন থাকে তখন কিন্তু হয় DsP3। যেহেতু সায়ানাইড হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তাই সায়ানাইডের ক্ষেত্রে এদের সর্বাধিক জোড়া হয়, এই যে এখানে সর্বাধিক জোড়া হয়েছে। সায়ানাইডের ক্ষেত্রে এখানে 4 2 8 হয়েছে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু সেই জোড়াটা হয় নাই। ক্লোরিনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন 5টা অরবিটালি দখল করে রেখেছে,
3Dর ক্ষেত্রে। সো স্ট্রং লিগ্যান্ডের ভূমিকাটা এখানেও খুব সুন্দরভাবে আমার ধারণা বোঝা যায়। এরপরে দেখো কোবাল্টের সাথে নর্মাল ফ্লোরিন যদি আসে, এখানে কোবাল্ট হচ্ছে +3, তাহলে কোবাল্ট +3 হলে কি হবে, এই যে দেখো কোবাল্টের এখানে 4s2 3d7, তাহলে এই যে দেখো এই যে 4s2 আর এই যে 3d7 2 4 5 6 7, পরে কোবাল্ট যখন 3 হয় তখন 4s2 দুটো ইলেকট্রন যাবে আর 3dতে থাকবে 6টা ইলেকট্রন। এবার ফ্লোরাইড যেহেতু নর্মাল লিগ্যান্ড, তাহলে এটা যা আছে তাই, তার মানে এখানে একটা 4s 3টা 4p আর 2টা 4d লাগবে। তাহলে এই সংকরীকরণটার নাম হবে sp3d2। নর্মাল লিগ্যান্ড হওয়ার কারণে এই যৌগটা sp3d2 সংকরীকরণ দ্বারা ব্যাখ্যা দিতে হবে। কিন্তু এই একই কোবাল্টের মধ্যে দেখো যখন স্ট্রং লিগ্যান্ড আসতেছে, এটাও কিন্তু কোবাল্ট এখানে +3। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এটাও কিন্তু কোবাল্ট +3, কিন্তু এই জায়গায় এই যে দেখো 2 4 5 6 7 3d7 আর 4s2 যেটা নর্মাল অবস্থায় ছিল, যখন +3 হলো তখন কি হয়েছে, তখন 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেছে আর হচ্ছে 3d থেকে একটা চলে যাওয়ার পরে এখানে 3d6 আছে। এইবার স্ট্রং লিগ্যান্ডের কারণে 6টা ইলেকট্রন, যে 3টা বক্সে 3 দুগুণে 6 হয়েছে, খেয়াল করো এই যে 3টা বক্সে 3 দুগুণে 6, তাহলে এখানে 3dর 2টা 4s এর একটা 4pর 3টা, তার মানে d2 sp3 হয়েছে। এখানে খালি বক্সগুলোর মধ্যে তারা ক্রস চিহ্ন দিয়েছে, ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এখানে লিগ্যান্ডের 2টা করে ইলেকট্রন অ্যাড হবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, এই ক্রস চিহ্ন না দিলেও চলবে। ওকে, তাহলে আমরা চমৎকারভাবে স্ট্রং লিগ্যান্ড আর নর্মাল লিগ্যান্ডের যে পার্থক্যগুলো, এই জিনিসগুলো কিন্তু এখানে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার ক্রোমিয়াম দিয়ে একটা দেখানো হয়েছে, দেখো ক্রোমিয়ামের এখানে জারণ মান হচ্ছে কত, +3। এই যে যেখানে +3 আছে তাই এটা +3, তাহলে +3 মানে কত, +3 মানে হচ্ছে 4s1 3d5, এখান থেকে দেখো 4s1 একটা ইলেকট্রন যাবে, 3d থেকে 2টা ইলেকট্রন যাবে, যাওয়ার পর হ্যাঁ দেখো এটা কিন্তু যে ব্যতিক্রম আমি প্রথমেই বলেছিলাম যে এইখানে আর এটা সর্বাধিক জোড়া হবে না, সর্বাধিক জোড়া হবে না, কারণ নর্মালভাবে করলে এখানে d2sp3 এইভাবে করা যায়। এই যে দেখো d2sp3 জোড়া করতে গেলে d3sp2 হয়ে যাবে, d3sp2 টাইপের যেহেতু সংকরীকরণ নেই তাই এটাকে জোড়া করা হয় না। তার মানে আমি কখন জোড়া করব না, যদি আমার কি সিদ্ধান্ত নিতে পারি আমরা, যদি আমার সর্বাধিক জোড়া করার কারণে d3sp2 এই ধরনের সংকরীকরণ হয়ে যায় অথবা d3sp এই ধরনের সংকরীকরণ হয়ে যায়, তখন কিন্তু আমরা কেন্দ্রীয় ধাতুর n-1d ইলেকট্রনগুলোকে সর্বাধিক জোড়া বানাবো না। এটি হচ্ছে টেকনিক। আচ্ছা, তারপরে দেখো টেট্রাঅ্যামিন কপার 2, এটি একটি ব্যতিক্রম। এটি থিওরিটিক্যালি চিন্তা করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে কপারের এখানে +2 মানে হচ্ছে কপার নর্মালি থাকে 4s1 3d9, সরি 3d10, তাহলে কপার যখন +2 হবে তখন 4s থেকে একটা ইলেকট্রন যাবে, 3d9 থেকে 10 থেকে একটা ইলেকট্রন যাবে, তার মানে 3d9 হবে। আমরা এখানে লিখতে পারি 3d9 4s0, এটা হচ্ছে কপার 2 এর ইলেকট্রন বিন্যাস। এখন এখানে 3d9 মানে হচ্ছে 2 2 2 2 1, কারণ 9টা ইলেকট্রন 5টা ডি অরবিটালে রাখতে গেলে 4টা জোড়া থাকবে আর একটা সিঙ্গেল থাকবে, তাহলে নিয়ম অনুযায়ী একটা s আর 3টা p এর সংকরীকরণ হওয়ার কথা, তাহলে সেটা হয় sp3। এখন sp3 সংকরীকরণ হলে এই যৌগটা হওয়া উচিত চতুস্তলকীয়, এই যৌগটা তার মানে এরকম হওয়া উচিত, এখানে একটা অ্যামোনিয়া, এখানে বাকি 3টা অ্যামোনিয়া দিয়ে এটা চতুস্তলকীয় হওয়া উচিত। সমস্যাটা হচ্ছে বাস্তবে কিন্তু সে চতুস্তলকীয় না, বাস্তবে সে হচ্ছে বর্গাকার সমতলীয়। তাহলে বাস্তবে যেহেতু সে বর্গাকার সমতলীয়, তাই এই চিত্র আমরা নিতে পারি না, কারণ বাস্তবে তুমি অস্বীকার করতে পারো না। তাহলে আমরা যদি এখন sp3 এর জায়গায় sp2d অথবা dsp2 এর যে কোনো একটা করি,
তাহলে তো আমার সেটা বর্গাকার সমতুল্য হয়। তাই বিজ্ঞানী হুগিন একজন সায়েন্টিস্ট, উনি একটা থিওরি দিলেন। থিওরিটা হচ্ছে এরকম, এই যে দেখো, একটা 4s, দুইটা 4p, একটা 4p ফাঁকা রেখে এই যে একটা 4d নেওয়া হয়েছে। খেয়াল করো, একটা 4s, দুইটা 4p আর একটা 4d নেওয়া হয়েছে। তার মানে sp2d সংকরীকরণ করা হলো। এক্ষেত্রে তুমি যে কোনো একটা 4p ফাঁকা রাখতে পারো, তাইলে এইটা হচ্ছে আমার sp2d হলে এটা বর্গাকার সমতুল্য হয়। কোনো কোনো বই যেটা বলে যে এই ইলেকট্রনটা জাম্প দিয়ে এইখানে নিয়ে আসে, এটা কিন্তু ভুল। আবারও বলছি, এই ইলেকট্রনকে জাম্পিং করে এখানে আনে। এখানে জাম্পিং করে এনে তারা বলে তাহলে আর কোনো পি এর ফাঁকা রাখতে হয় না, একটা ডি, একটা 4, একটা এস, দুইটা পি, তার মানে তখন এটা DsP2 সংকরীকরণ হয়। তো এইটা অনেকগুলো বইতে দেওয়া আছে, অনেক ইন্টারনেটেও দেওয়া আছে, কিন্তু এটা আসলে ভুল। কারণ হচ্ছে সেই ক্ষেত্রে দেখো, DsP2 সংকরীকরণের পর যখন এখানে অধিক্রমণ হবে, তারপরে এই সিঙ্গেল ইলেকট্রনটা সবার শেষে চলে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যত নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, তত সেই ইলেকট্রন বের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে তখন কপার প্লাস 2টা কিন্তু কপার প্লাস 3-তে কনভার্ট হওয়ার একটা অবস্থা তৈরি হয়। তাহলে খেয়াল করো, 3D থেকে ইলেকট্রন 4p-তে চলে গেলে কপার প্লাস 3 হওয়ার সম্ভাবনা যেহেতু তৈরি হয়, তাই এই রুলটি আমার অনেক বিজ্ঞানী ভুল বা লজিক্যালি ভুল বলে এটাকে অ্যাপ্রুভ করেন নাই। তার মানে হুগিনের যেই তত্ত্বটা সেটা কি রাখা হয়েছে। কেননা হুগিনের তত্ত্বটা যদি আমরা রাখি, তাহলে এইখানে সিঙ্গেল ইলেকট্রনটা কিন্তু ভিতরে থাকতেছে, তারপরে দেখো এই যে 4টা অ্যামোনিয়া অ্যাড হয়েছে। সো এই ইলেকট্রনের কোনোভাবেই বের হওয়া সম্ভব না, তাই এটাকে sp2d সংকরীকরণই বলতে হবে। এখানে সিম্পলি একটা ফাঁকা অরবিটাল রাখতে হবে পিতে, দ্যাটস ইট। বাট এটা লজিক্যাল, ঠিক আছে? সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। পেন্টাকার্বনিল আয়রন 0, এখানে কিন্তু আয়রনের জারণ মান 0। তাহলে দেখো এই যে 4s2 3d6, তাহলে শক্তিশালী লিগ্যান্ডের কারণে এখানে 6-2 8টা ইলেকট্রন এই যে 3d-তে চলে আসছে, 4 দুগুণে 8, পরে DsP3, এই যে দেখো ডিতে আগে ঢুকছে একটা CO, তারপরে 4s-এ একটা কার্বন মনোক্সাইড, 4p-তে 3টা কার্বন মনোক্সাইড সংযুক্ত হয়েছে, তাই এটাকে DsP3 এই সংকরীকরণ বলা হবে। তো এগুলো আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলোর সংকরীকরণ তো আমরা দেখলাম, তোমরা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পেরেছ। তারপরেও না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করো, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে মনে রাখবা, চিত্র আঁকার সময় আমি থার্ড ব্র্যাকেটের কথাগুলো এতক্ষণ বললাম, থার্ড ব্র্যাকেটের বাইরেরটা কি হবে দেখো, খুবই সহজ কথার কথা। আমি একটা চিত্র র্যান্ডমলি দেখাই। ধরো Fe, এটার সাথে তুমি ধরো ফ্লোরাইড আয়ন এসছে, 6টা ফ্লোরাইড আয়ন আসলো, 6টা। তাহলে এটা হলো কি, এটা হলো একটা বর্গের মতো, আর উপরে আসছে একটা, নিচে আসছে একটা। এখানে যে সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা আমি দেখাচ্ছি, এটা দেখাইলেও হয়, এটা না দেখালেও হয়। অর্থাৎ অনেকে শুধু রেখা দেয়, অনেকে আবার এটাকে অ্যারো চিহ্নর মতো করে দেয়, দুইটাই আসলে কারেক্ট। আচ্ছা, তাহলে এই পুরোটাকে দিবা থার্ড ব্র্যাকেট। এখন এখানে এটা ধরো ফেরাস অবস্থায় আছে, তাহলে ফেরাস থাকলে +2, তাহলে জারণ মানে দেখা যাচ্ছে +2 আর -6 মিলে হয় কত, -4। তার মানে 4টা পটাশিয়াম আয়ন আসবে, প্রতিটা পটাশিয়াম আয়ন +1 করে, বা 1 যদি 4টা আসবে, বা যেভাবেই আসুক 4টা ধনাত্মক আয়ন লাগবে। আমি ধরে নিলাম যে 4টা পটাশিয়াম আয়ন আসছে। এটাকে দেখানোর জন্য তুমি এখানে এরকম ডট চিহ্ন দিয়ে এই পাশে 2টা পটাশিয়াম আয়ন দেখাও, এবং এই পাশে 2টা পটাশিয়াম আয়ন দেখাও, ব্যাস, তাহলেই হবে। এখন তুমি বলতে পারো, স্যার আমি যদি এক পাশেই 4টা দেখাই, হ্যাঁ হবে। এক পাশে একটা, আরেক পাশে 3টা দেখাও, হ্যাঁ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এগুলো ডট ডট চিহ্ন দিয়ে দেখানো হয়। আয়নিক বন্ধনটা এটার সাথে ডট ডট চিহ্ন, আর এখানে তুমি -4 দিয়ে দিলে ভালো, অর্থাৎ ভিতরে যোগ বিয়োগ করলে -4 আসে, তাই বাইরে টোটাল +4 এসেছে। এটা হলো বক্তব্যটা, ঠিক আছে?
এইভাবে। আবার কেউ কেউ এটা একবারে কেন্দ্রীয় পরমাণু পর্যন্ত দেখায়, আবার কেউ থার্ড ব্র্যাকেটের বাইরে পর্যন্ত দেখায়। দুই ধরনের রীতি আছে। থার্ড ব্র্যাকেটের বাইরে পর্যন্ত দেখানোর পক্ষেই অনেকে বলে, তো তুমি চাইলে থার্ড ব্র্যাকেটের বাইরে এটা দেখাতে পারো। আবার তুমি যদি এটা নাও দেখাও তাহলেও টিচার মাইন্ড করবে না, কারণ আসলে সংকরীকরণ, অধিক্রমণ বা জ্যামিতিক আকৃতির মূল ফ্যাক্টটা হচ্ছে এই জায়গায়, থার্ড ব্র্যাকেটটার ভিতরে। আর যেটা নিরপেক্ষ জটিল যৌগ, তার ক্ষেত্রে তো বাইরে আর দেখানোর কিছু নেই। যেমন ধরো আমি একটা যৌগ দেখাই, পেন্টাকার্বনিল আয়রন 0। তাহলে পেন্টাকার্বনিল আয়রন 0টা দেখতে কেমন? এখানে ধরো আয়রন রাখলাম, আমি এটা নর্মাল রেখা দিয়ে দেখাই। এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, আর এখানে একটা দিবা, এখানে একটা দিবা। এটা তুমি থার্ড ব্র্যাকেট দিলে দাও। এক্ষেত্রে তুমি লিখবা ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। এখানে বাংলাটা লিখে দিও, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। হ্যাঁ, ত্রিভুজীয় দ্বিপিরামিড, মিডিয়। বন্ধন কোনটা লিখে দিবা, এখানে 120 ডিগ্রি করে আর উপরের সাথে 90 ডিগ্রি করে। দ্যাটস ইট। এটা থার্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু আর কিছু নেই। এই যৌগটা কি ছিল? FeCO5, এটা ছিল যৌগটা। ঠিক আছে? সো এখানে আর থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু দেওয়ার কিছু নাই। এভাবে আমরা যে কোনো চিত্র আঁকতে পারি। অধিকাংশ চিত্রগুলোই সাধারণত অষ্টতলকীয় বা এই ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় বা বর্গাকার সমতুলীয় সবই হয়। অষ্টতলকীয় চিত্রটাই এখানে আমরা সাধারণত বেশি পেয়ে থাকি জটিল যৌগের ক্ষেত্রে। হ্যাঁ, চতুস্তলকীয় পাই, চতুস্তলকীয় আর বর্গাকার সমতুলীয় পেয়ে থাকি। যৌগটার নাম এখানে লিখে দিই। তো শিক্ষার্থীরা, আমরা অনেক মজার বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। সো কমেন্টে জানাবে কেমন লাগছে, আর কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি প্রশ্ন করবে। আরেকটা কথা হচ্ছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আত্মস্থ হয়ে যাবে, এবং ভবিষ্যতে শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষা না, ভর্তি পরীক্ষাতেও অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি কথা মনে রাখবে, অনেকের একটা ভুল ধারণা যে যারা বুয়েটে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় তাদের জন্য হয়তো কেমিস্ট্রিটা খুব একটা কাজে লাগে না। একদম ভুল ধারণা। যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্ট কাজে লাগে। এই তিনটা সাবজেক্টে কিন্তু সমান মার্কস থাকে। যেমন বুয়েটে এতদিন ছিল 200 ফিজিক্স, 200 কেমিস্ট্রি, 200 ম্যাথমেটিক্সের নাম্বার, কাজে কোনোটাই কম প্রায়োরিটি দেওয়া হয় না। এবং মজার বিষয় হচ্ছে, যারা কেমিস্ট্রিতে বেশি নাম্বার পায় তারাই দেখা যায় বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম দিকে থাকে, বা অন্য কুয়েট, রুয়েট, চুয়েটেও তাই হয়। কারণ অনেকেই কেমিস্ট্রি জিনিসটাকে একটু কেন জানি ভয় পায়, কারণ এটার মধ্যে অনেক ছোট ছোট বিষয় থাকে, যে বিষয়গুলো খুব ভালো করে না জানলে ভর্তি পরীক্ষাগুলোতে ভালো করা যায় না। আরেকটি কথা হচ্ছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি খুব ভালো করে মজা করে বুঝতে পারো ইন্টারমিডিয়েটে, ইন ফিউচারে ওই সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করলে বা পড়াশোনা করলে সেটা কিন্তু তোমার জন্য অনেক আনন্দদায়ক হবে। সো আমি সবসময় চেষ্টা করি কেমিস্ট্রির ইন ডিটেল অনেক কিছু আলোচনা করার জন্য, এবং এমন অনেক কিছু আলোচনা করি যেগুলো তোমরা কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করলে ভবিষ্যতে অনার্স ফার্স্ট ইয়ারে গেলে পাবে, তখন কিন্তু খুব উপকৃত হবে। আরেকটা কথা বলে রাখি, যেখানেই পড়ো না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্ট তোমাকে ফার্স্ট ইয়ারে অনার্সে পড়তেই হবে। তুমি ফিজিক্স রিলেটেড সাবজেক্ট পড়লে দেখা যায় কেমিস্ট্রি, ম্যাথ নন মেজর হিসেবে পড়তে হয়। কেমিস্ট্রি নিয়ে পড়লে ফিজিক্স, ম্যাথ নন মেজর হিসেবে পড়তে হয়। অর্থাৎ অনার্স লেভেলে ফার্স্ট ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিন সাবজেক্টের যে কোনো এক সাবজেক্টে পড়লেই তোমাকে পড়তে হবে। তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করলেও তোমাকে কেমিস্ট্রি বাধ্যতামূলকভাবে পড়তে হবে। সো কেমিস্ট্রি আসলেই অনেক মজার জিনিস, এবং সেটা অনেক মিষ্টি। আমি বলে থাকি কি মিষ্টি, এটাকে ছাড়া যাবে না। ঠিক আছে, এটাকে মন থেকে পছন্দ করো, অনেক মজা পাবে, ভবিষ্যতে পড়তে আরও ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।